নমস্কার, আমি দেবাশিস মৈত্র। শুরু করছি আজকের অনলাইন জিকের ক্লাস। হিন্দুদের যেমন গীতা, রামায়ণ বা মহাভারত, মুসলিমদের যেমন কোরআন শরীফ, ঠিক সেই রকমই শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহিব। আবার ধরুন খ্রিশ্চিয়ানদেরও আছে হোলি বাইবেল। তা যাই হোক, প্রশ্নটা যেহেতু শিখদের নিয়ে, তাই শিখদের প্রসঙ্গটাই আনছি। তা শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহিব। প্রশ্নটা হচ্ছে, এই গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা? আবার রিপিট করছি, গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা? উত্তর হবে গুরুমুখী ভাষা। গুরুমুখী ভাষা হচ্ছে শিখদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। আসছি পরের প্রশ্নে। আমরা দেখেছি যে বাড়ির সামনে যাদের জায়গা আছে তারা বাড়ির সামনে গাছ লাগান। তা গাছ লাগাবার কারণটা কি? শুধুই কি শোভা বাড়ানো, বাড়ির বিউটিফিকেশন, কিংবা অন্য কিছু, যে শুধুমাত্র প্রচুর পরিমাণে অক্সিজেনের সাপ্লাই পাবো এই কারণেই কি গাছ লাগানো? না। প্রশ্নটা আগে বলে নিই, তারপরে উত্তরে আসছি। প্রশ্নটা হচ্ছে, বাড়ির সামনে গাছ লাগানো হয় কেন? অক্সিজেন পাওয়া তো নিঃসন্দেহে একটা বিষয়। গাছ লাগানো হয় এই কারণেই যে গাছ নয়েজ শোষণ করে, গাছ শব্দ শোষণ করে বলে আমরা বাড়ির সামনে গাছ লাগাই। অনেকে আমরা জানি না, না জেনেই গাছটা লাগাই। তা মূল কারণটা হচ্ছে গাছ লাগাবার, গাছ শব্দ শোষণ করে। আসবো পরের প্রশ্নে। একমাত্র একটাই অ্যাসিড আছে, তো সেই অ্যাসিডটা একই সঙ্গে জারক এবং বিজারকের কাজ করে। তার মানে জারক হিসেবেও কাজ করে, বিজারক হিসেবেও কাজ করে। প্রশ্নটা হয়েছে, কি সেই অ্যাসিড যা একই সঙ্গে জারক এবং বিজারকের কাজ করে? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড HNO3, যার সংকেত আমরা কেমিস্ট্রির পড়ুয়ারা জানি এটা। তাহলে নাইট্রিক অ্যাসিড এমন একটি অ্যাসিড যা একই সঙ্গে জারক এবং বিজারক হিসেবে কাজ করে। আসবো পরের প্রশ্নে। আমাদের জাতীয় জীবনে আমরা মেনে চলি ইংরেজি ক্যালেন্ডার, যেটা শুরু জানুয়ারি দিয়ে শেষ ডিসেম্বরে। আবার আমরা যারা বাঙালি তারা পয়লা বৈশাখ পালন করি বৈশাখ মাসের 1 তারিখে। সেই বাংলা ক্যালেন্ডারের শুরু হচ্ছে বৈশাখ মাসে আর শেষ চৈত্র মাসে। প্রশ্নটা ক্যালেন্ডার সংক্রান্ত, তাই এই উদাহরণটা দিলাম। প্রশ্নটা হচ্ছে, ভারতের জাতীয় ক্যালেন্ডারের শেষ মাসের নাম কি? ভারতের জাতীয় ক্যালেন্ডারের শেষ মাসের যা নাম, সেই নামটা আমরা বাংলা ক্যালেন্ডারেও পেয়ে যাব একটি মাসের নামে। আবার প্রশ্নটা বলছি, ভারতের জাতীয় ক্যালেন্ডারের শেষ মাসের নাম কি? উত্তর হচ্ছে ফাল্গুন। ফাল্গুন মাস হলো ভারতের জাতীয় ক্যালেন্ডারের শেষ মাস। আসি পরের প্রশ্নে। মুদ্রা, কয়েন্স। আমরা যারা মুদ্রা জমাই, আমাদের হবি যাদের আছে মুদ্রা জমানো, তাদের কাছে দেশ বিদেশের নানান মুদ্রা পাওয়া যায়। এটা বিভিন্ন সিনেমাতেও দেখা যায়, দেশ বিদেশের নানা মুদ্রার প্রতিচ্ছবি আমরা দেখেছি। প্রশ্নটা হচ্ছে, এই যে মুদ্রা সংক্রান্ত গবেষণা, মানে যারা মুদ্রা জমান দেশ বিদেশের, তারাও কিন্তু এক ধরনের গবেষক। প্রশ্নটা আবার বলছি, প্রশ্নটা হচ্ছে, মুদ্রা সংক্রান্ত গবেষণাকে কি বলে? মুদ্রা সংক্রান্ত গবেষণাকে বলে নুমিসম্যাটিক্স। আবার বলছি, মুদ্রা সংক্রান্ত গবেষণার নাম নুমিসম্যাটিক্স। বানানটা একবার বলে দিই, NUMIS, নুমিস, MATICS, ম্যাটিক্স। নুমিসম্যাটিক্স হলো মুদ্রা সংক্রান্ত গবেষণা। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায়? ভারতে নয়, কিন্তু ক্লুটা আগেই বলে দিলাম। প্রশ্নটা ছিল, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা উত্তরটা অনেকেই আঁচ করতে পারছি। তো এই প্রশ্নটা উত্তর হিসেবে অধিকাংশ মানুষ বলবেন, অধিকাংশ লার্নার বলে দেবেন যে হয়তো ভারতেরই কোনো একটা অংশ, কোনো একটা জায়গা, পুসা বলতে পারেন অনেকে। যাই হোক, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কিন্তু ভারতে নয়।
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত ফিলিপিন্সের ম্যানিলায়। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, ম্যানিলায় অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র। আসবো পরের প্রশ্নে। মুর্শিদাবাদ, বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার বিখ্যাত মুর্শিদাবাদ। আবার মুর্শিদাবাদের বিখ্যাত সৌধ হলো হাজারদুয়ারি। আমরা অনেকেই জানি, অনেকে আমরা দেখেওছি হাজারদুয়ারি, কিন্তু যে হাজারদুয়ারিকে আমরা আজকে দেখি সেটি কিন্তু হাজারদুয়ারির রেপ্লিকা, অরিজিনাল হাজারদুয়ারি ওটি নয়। অরিজিনাল হাজারদুয়ারি যেটা ছিল সেটা ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে, তারপরে এটা তৈরি হয়েছে সেম প্ল্যান অনুযায়ী, একদম সেম প্যাটার্নে তৈরি করা হয়েছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, সেই প্রসঙ্গে প্রশ্ন এলে নিশ্চয়ই সেটার ইতিহাস ব্যাখ্যা করা যাবে। প্রশ্নটা হচ্ছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি কে তৈরি করান? মুর্শিদাবাদের হাজারদুয়ারি তৈরি করান নবাব নাজিম হুমায়ুন বলে এক ভদ্রলোক। নবাব নাজিম হুমায়ুন, তিনি সিরাজের বহু আগে মুর্শিদাবাদে রাজত্ব করতেন। সেই নাজিম হুমায়ুন মুর্শিদাবাদের হাজারদুয়ারি তৈরি করেন। নাজিম হুমায়ুন যখন মুর্শিদাবাদে হাজারদুয়ারিটা তৈরি করান, তখন তার নাম কিন্তু হাজারদুয়ারি ছিল না, তখন তার অন্য নাম ছিল। তখন তার নাম ছিল নিজামত কিলা। হাজারদুয়ারির, তাহলে আরেকটা লিঙ্ক প্রশ্ন দেখুন, হাজারদুয়ারি যদি এরকম প্রশ্ন আসে, হাজারদুয়ারির আসল নাম কি, মানে হাজারদুয়ারির আদি নাম কি? হাজারদুয়ারি কিন্তু পরে নামকরণ করা হয়েছে। হাজারদুয়ারির আদি নাম হচ্ছে নিজামত কিলা। নিজামত কিলা, একে সেই সময়তে অনেকে, মানে বিশেষ করে হিন্দুরা বাবা কোঠি বলতেন, বাবা কোঠি, বাবা কোঠিও বলতেন। তো এই নিজামত কিলা থেকে হাজারদুয়ারির নামকরণের ইতিহাসটাও খুব সুন্দর ইতিহাস। তার মানে যেহেতু ওখানে ফলস ডোরস প্রচুর আছে, ডোরস অ্যান্ড উইন্ডোজ, ফলস ডোরস অ্যান্ড উইন্ডোজ যারা জানেন, হাজারদুয়ারি যারা গিয়েছেন তারা জানেন যে এই বহু দরজা এবং জানলার কারণে মনে করা হয় হাজারটা আছে, কিন্তু এক্স্যাক্টলি হাজারটা আছে কিনা কেউ গুনে দেখেনি, ঐতিহাসিকরা গুনে দেখেছেন হয়তো। তো সেই জন্য তার নাম হয়েছে, নিজামত কিলার নাম হয় হাজারদুয়ারি। আসবো পরের প্রশ্নে। আমরা জানি জাতীয় সড়ক, রাস্তা কত রকম হয়? রাস্তা মূলত দু রকমের, একটা হচ্ছে স্টেট হাইওয়ে, রাজ্য সড়ক, আর একটা হচ্ছে জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে। যেমন NH2, NH34, NH34 যেটা নর্থ বেঙ্গলকে কানেক্ট করছে কলকাতা থেকে। তো এই NH মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, বাংলা জাতীয় সড়ক। প্রশ্নটা হচ্ছে, ভারতে মোট কটি জাতীয় সড়ক আছে? ভারতে জাতীয় সড়কের সংখ্যা 55টি। ভারতে মোট 55টি জাতীয় সড়ক আছে। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে খেলাধুলো সম্পর্কিত। কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিক অ্যাথলিটে অংশগ্রহণ করেন? কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকের অ্যাথলিট ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন? উত্তর, সেই মহিলার নাম বন্দনা রাও। সেই মহিলার নাম বন্দনা রাও। বন্দনা রাওই প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক্সে অ্যাথলেটিক্স ইভেন্টে প্রথম অংশ নিয়েছিলেন। আসবো এবার ভারতীয় সংবিধান সংক্রান্ত একটি প্রশ্ন। আমরা জানি ভারতীয় সংবিধানের শুরুতেই আছে প্রস্তাবনা, তাতে সংবিধানের স্কোপের কথা বলা আছে, সংবিধান কি সে কথা বলা আছে, মানে টোটাল ডিফাইন করা আছে সংবিধানকে। প্রশ্নটা হচ্ছে, সংবিধানের সেই প্রস্তাবনা যাকে প্রিয়াম্বল বলে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বলে কি ধরনের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে? আবার প্রশ্নটা বলছি, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 2-3 বার রিপিট হয়েছে প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি ধরনের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে? যে ধরনের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে তার নাম গণতান্ত্রিক সমাজতন্ত্র। তাহলে উত্তরটা কি জানলাম? উত্তর জানলাম, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গণতান্ত্রিক সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। এবার একটা অদ্ভুত প্রশ্ন, অদ্ভুত এই কারণে যে একদম রেয়ার কোশ্চেনটা, একবার এসেছে, তারপরে আর দেখিনি গত 15 বছরের মধ্যে। প্রশ্নটা হচ্ছে যে মানুষ গান শুনতে শুনতে ঘুমোয়, এটা আমরা জানি,
ঠিক সেই রকমই বলছে যে একটা গাছও নাকি দারুণভাবে মিউজিক্যাল টিউনকে আত্মীকরণ করতে পারে, ভীষণভাবে গ্রহণ করে নিজের শরীরে গাছ। কি গ্রহণ করে? মিউজিক্যাল টিউন, সঙ্গীতের সুর। প্রশ্নটা হচ্ছে যে কোন গাছ মৃদু যন্ত্রসঙ্গীত শুনলে তাড়াতাড়ি বেড়ে ওঠে? প্রশ্নটা হচ্ছে কোন গাছ মৃদু যন্ত্রসঙ্গীত শুনলে তাড়াতাড়ি বেড়ে ওঠে? একটি বিদেশি গাছ, গাছটার নাম ডেইজি, ফুল হয় তাতে, ফুলের গাছ। ডেইজি গাছ, মৃদু ডেইজি গাছের আশপাশে যদি যন্ত্রসঙ্গীত বাজাবার একটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে পার্মানেন্ট, তাহলে তার গ্রোথটাও বাড়ে, এটা রিসার্চ বলছে। বিভিন্ন দেশের মুদ্রার বিভিন্ন নাম। ভারতের মুদ্রা রুপি, বাংলাদেশের মুদ্রা টাকা ইত্যাদি। পৃথিবীতে যত রাষ্ট্র আছে তাদের মুদ্রার বিভিন্ন রকম নামও আছে। এই মুদ্রা সংক্রান্ত একটা প্রশ্ন, পর্তুগালের মুদ্রার নাম। পর্তুগালের মুদ্রাকে বলে এসকুডো, ESQUODO, এসকুডো। এসকুডো হচ্ছে পর্তুগালের মুদ্রা। আসবো পরের প্রশ্নে। অধিকাংশ দেশের, পৃথিবীতে প্রায় সমস্ত দেশের পতাকা, জাতীয় পতাকার আকৃতি হচ্ছে আয়তাকার। ভারতবর্ষেরও তাই। পৃথিবীর অধিকাংশ দেশের জাতীয় পতাকার আকৃতি রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার। প্রশ্নটা জাতীয় পতাকা সংক্রান্ত, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জাতীয় পতাকা কিন্তু বর্গাকার নয়, আয়তাকার নয়। সুইজারল্যান্ডের জাতীয় পতাকা বর্গাকার। প্রশ্নটা হচ্ছে সুইজারল্যান্ড ছাড়া আর কোন রাষ্ট্রের জাতীয় পতাকা বর্গাকার? সুইজারল্যান্ড ছাড়া আর কোন রাষ্ট্রের জাতীয় পতাকা বর্গাকার? সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি খুব বিখ্যাত একটা শহর, ছোট্ট একটা রাষ্ট্র, অত্যন্ত ক্ষুদ্র রাষ্ট্র। কেন বিখ্যাত? বিখ্যাত হচ্ছে সেখানে খ্রিস্টানদের সর্বোচ্চ যাজক পোপ বাস করেন। ভ্যাটিকান সিটিতে পোপ থাকেন, খুব বিখ্যাত জায়গা। পোপ। মানুষের একটা মস্তিষ্ক। প্রশ্ন, কোন প্রাণীর শরীরে 32টা মস্তিষ্ক থাকে? মানুষের অত্যন্ত পরিচিত সেই প্রাণী। উত্তরটা বললে বুঝতে পারবেন। প্রশ্নটা আবার রিপিট করছি, কোন প্রাণীর শরীরে 32টা মস্তিষ্ক থাকে? 32টি মস্তিষ্ক থাকে জোঁকের শরীরে। জোঁক মানে লিচ, ওই যে জলে নামলে ওই কুটুস করে কেটে দেয়, রক্ত বেরোয় আমাদের, সেই জোঁক। সেই জোঁকের শরীরে 32টা মস্তিষ্ক থাকে। শুধু এই 32টা মস্তিষ্কই নয়, কি থাকে? 5 জোড়া, 10টা চোখ থাকে জোঁকের, আর থাকে 300খানা দাঁত। জোঁক ওইটুকু একটা প্রাণী, তাহলে জোঁকের শরীরে কি কি থাকে? 300টা দাঁত থাকে, 10টা চোখ থাকে, 5 জোড়া চোখ থাকে, আর 32টি মস্তিষ্ক থাকে। আসবো পরের প্রশ্নে। বিশ্বের একমাত্র হ্রদ। বিশ্বের খুব বিখ্যাত, উত্তরটা না জানলেও নাম বলে দিলে সবাই চেনেন সেটা। যাই হোক, প্রশ্নে আসি। বিশ্বের একমাত্র হ্রদ সেটি, মানে লেক। বিশ্বের একমাত্র হ্রদ যেখানে সমুদ্রের জল ঢুকে। পৃথিবীর একটি ছাড়া কোনো হ্রদে সমুদ্রের জল ঢুকে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিশ্বের একমাত্র হ্রদ যেখানে সমুদ্রের জল ঢোকে, সেই হ্রদের নাম কি? একটা ক্লু দিচ্ছি। ক্লুটা হচ্ছে সেই হ্রদটা, মানে সেই লেকটা আমাদের ইন্ডিয়ায় অবস্থিত। সেই লেকটি আমাদের ইন্ডিয়ায় অবস্থিত। বিশ্বের একমাত্র হ্রদ যেখানে সমুদ্রের জল ঢোকে, তার নাম হচ্ছে ওড়িশার চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ একমাত্র হ্রদ যার জল নোনতা, কারণ সেখানে সমুদ্রের জল ঢোকে, আর কোথাও সমুদ্রের জল ঢোকে না, কোনো লেকে ঢোকে না। আবার একটা সংবিধানের প্রশ্নে আসি। 8ম তফসিল ভারতীয় সংবিধানের, আমরা জানি সেখানে ভাষার উল্লেখ আছে, বিভিন্ন ভারতীয় ভাষার উল্লেখ পাওয়া যায় 8ম তফসিলে। প্রশ্নটা হচ্ছে সংবিধানের 8ম তফসিলে কটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? সংবিধানের 8ম তফসিলে কটি ভারতীয় ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটাই প্রশ্ন। উত্তর কি? উত্তর হচ্ছে যে 18টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাও আছে। সংবিধানের
অষ্টম তপশিলে 18টি ভাষা স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে বাংলাও আছে। এটা বাঙালি হিসেবে আমাদের গর্ব। আর একটা জুলজির প্রশ্ন করি, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সেটা হচ্ছে পৃথিবীর কোন প্রাণীর হজম শক্তি সবচেয়ে বেশি? পৃথিবীর কোন প্রাণীর হজম শক্তি সবচেয়ে বেশি? জুলজির প্রশ্ন। উত্তর হচ্ছে হাতি। কীরকম একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। এক একটা হাতি 1 ঘন্টা পর পর 40 কেজি করে খাবার খেতে পারে এবং মুহূর্তের মধ্যে সেটা হজমও করতে পারে। এক একটা হাতি এক ঘন্টা অন্তর অন্তর 40 কেজি করে খাবার খেতে পারে এবং মুহূর্তের মধ্যে সেটা হজমও করতে পারে। তাই হাতির যে হজম শক্তি, হাতির হজম শক্তি হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীর হজম শক্তির চাইতে বেশি। এটাই জুলজির কথা, এটাই জুলজিতে উল্লেখ করা আছে। হাতির হজম শক্তি বিশ্বের সমস্ত প্রাণীর চাইতে সবচেয়ে বেশি। প্রতি বছর নোবেল দেওয়া হয়, ফিজিক্সে দেওয়া হয়, কেমিস্ট্রিতে দেওয়া হয়, ইকোনমিক্সেও দেওয়া হয়। প্রশ্নটা হচ্ছে নোবেল সংক্রান্ত, নোবেল পুরস্কার সংক্রান্ত। প্রশ্নটা হচ্ছে অর্থনীতিতে কে প্রথম নোবেল পুরস্কার পান? অর্থনীতিতে, ইকোনমিক্সে কে প্রথম নোবেল পুরস্কার পান? এখানে আগে একটা শুরুতেই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে নোবেল দেওয়া যখন চালু হয় তখন কিন্তু অর্থনীতিতে মানে ইকোনমিক্সে নোবেল দেওয়ার রেওয়াজ চালু ছিল না। নোবেল দেওয়া, অর্থনীতিতে নোবেল দেওয়া চালু হয়েছে 1969-এ। 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। অর্থনীতিতে নোবেল পুরস্কার, প্রথম নোবেল পুরস্কার পান একসঙ্গে দুজন। তারা কে? তারা হচ্ছেন র্যাগনার একে ফ্রাইস এবং জ্যান টিম্বারজেন। তাহলে র্যাগনার একে ফ্রাইস এবং জ্যান টিম্বারজেন যুগ্মভাবে ইকোনমিক্সে প্রথম নোবেল বিজেতা। আসবো পরের প্রশ্নে। বিশ্বের সবচেয়ে বড় মৎস্য শিকার অঞ্চল কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মৎস্য শিকার অঞ্চলটি হলো উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মৎস্য শিকারের অঞ্চল। ডক্টর তারক মোহন দাস একটা গণনা করেছিলেন। গণনাটা হচ্ছে যে বিশ্বের জনসংখ্যা হার বৃদ্ধির সঙ্গে পৃথিবীর ওজন সংক্রান্ত একটা ক্যালকুলেশন উনি দেখিয়েছেন। প্রশ্নটা সেই ক্যালকুলেশন সংক্রান্ত। প্রশ্নটা বলি একবার। প্রশ্নটা হচ্ছে ডক্টর তারক মোহন দাসের গণনা অনুযায়ী বিশ্বের জনসংখ্যা বর্তমান হারে বাড়লে কত বছর পর জনসংখ্যার মোট ওজন পৃথিবীর ওজনের সমান হবে? আবার রিপিট করছি প্রশ্নটা। ডক্টর তারক মোহন দাসের গণনা অনুযায়ী বিশ্বের জনসংখ্যা বর্তমান হারে বাড়লে কত বছর পর জনসংখ্যার মোট ওজন পৃথিবীর ওজনের সমান হবে? উত্তরটা বলি, 5000 বছর পরে। 5000 বছর পরে পৃথিবীর ওজন আর পৃথিবীর জনসংখ্যার ওজন সমান হবে। সেটা তারক মোহন দাসের সিনথেসিস। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি চাকরির যোগ্য প্রার্থী বেছে দেয় ইউপিএসসি। একটু বড় চাকরির, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি চাকরির যোগ্য প্রার্থী বেছে দেয় ইউপিএসসি, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। প্রশ্নটা হচ্ছে, আর এই ইউপিএসসির শীর্ষ পদাধিকারী হলেন চেয়ারম্যান। প্রশ্নটা হচ্ছে ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? ইউপিএসসির চেয়ারম্যানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করেন ইউপিএসসির চেয়ারম্যানকে। আসছি পরের প্রশ্নে। এটা একটা ইকোনমিক্স ওরিয়েন্টেড প্রশ্ন। সেটা হচ্ছে বাজারে যখন বিক্রেতার তুলনায় ক্রেতার পরিমাণ অনেক বেশি থাকে, ক্রেতা বেশি বিক্রেতা কম, সেই রকম বাজারকে কি বলে? খুব ইন্টারেস্টিং উত্তর। বাজারে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা বেশি, ক্রেতা বেশি বিক্রেতা কম, একটা টিপিক্যাল বাজারের পরিস্থিতি, সেই বাজারকে বলে অলিগপসনি মার্কেট। OLYGOPSONY, অলিগপসনি মার্কেট। আসবো পরের প্রশ্নে। আমরা ভারতের মানচিত্র, যে মানচিত্র আজকে দেখি, তো সেটা মানচিত্র দু রকমের আমরা জানি, একটা রাজনৈতিক মানচিত্র, একটা ভৌগোলিক মানচিত্র। প্রশ্নটা ভৌগোলিক মানচিত্র সংক্রান্ত। প্রশ্নটা হচ্ছে
ভারতের প্রথম ভৌগোলিক মানচিত্র কবে তৈরি হয়, কে তৈরি করেন? কে তৈরি করেন বলেও প্রশ্ন আসতে পারে, কবে তৈরি হয় সেটা দিয়েও প্রশ্ন আসতে পারে। আমি যে উত্তরটা দেব এতে দুরকম উত্তরটাই, আমি যে উত্তরটা বলবো তাতে দুটো উত্তরই পাবেন আপনারা। প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে, আবার বলছি, ভারতের প্রথম ভৌগোলিক মানচিত্র কে তৈরি করেন? ভারতের প্রথম ভৌগোলিক মানচিত্র তৈরি করেন ক্যাপ্টেন জেমস রেনেল। সালটা ছিল 1783 সাল। 1783 সালে ভারতের প্রথম ভৌগোলিক মানচিত্র তৈরি হয়। সেই মানচিত্র তৈরি করেন ক্যাপ্টেন জেমস রেনেল, তাই তাকে ভারতীয় ভূগোলবিদ্যার জনক বলা হয়। তাহলে একটা প্রশ্নে তিনখানা উত্তর। প্রশ্ন এমন যদি আসে ভারতীয় ভূগোলবিদ্যার জনককে, সেই জেমস রেনেল। আসছি পরের প্রশ্নে। কোন ফুটবলার, এটা স্পোর্টসের প্রশ্ন, কোন ফুটবলারকে ব্যাটিগাল বলে ডাকা হয়? কোন ফুটবলারকে, ব্যাটিগালটা খুব আদরের নাম, কোন ফুটবলারকে, আবার রিপিট করছি, কোন ফুটবলারকে আদর করে ব্যাটিগাল বলে ডাকা হয়? খুব বিখ্যাত ফুটবলার, নাম বললে আপনারা সবাই জানেন, যে চিনবেন। তিনি হলেন আর্জেন্টিনার সেন্টার ফরওয়ার্ড বাতিস্তুতা। আর্জেন্টিনার সেন্টার ফরওয়ার্ড বাতিস্তুতাকে আদর করে ব্যাটিগল বলে ডাকা হয়। শুধু এই নামটাই নয়, বাতিস্তুতা যখন ফর্মে, তখন মাঠে তার সতীর্থরা, মানে তার যা কো প্লেয়ার্স, তারা তাকে অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল বলে ডাকতেন। বাতিস্তুতার ফর্মে মাঠের মধ্যে তার সতীর্থরা তাকে অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল বলে ডাকতেন। এবার একটা ভূগোলের প্রশ্ন। কোন নদীর মুখে কোনো বদ্বীপ নেই? কোন নদীর মুখে? আমরা জানি বেশিরভাগ নদীর মুখে বদ্বীপ আছে, আমরা পড়েছি ভূগোলে। প্রশ্নটা হচ্ছে একমাত্র নদী যার মুখে কোনো বদ্বীপ নেই, সেই নদীটা হলো তাপ্তি নদী। সেই তাপ্তি নদী পড়েছে আরব সাগরে। এটার একটা লিঙ্ক কোশ্চেন বলছি। লিঙ্ক কোশ্চেনটা হচ্ছে, অনেক সময় এরকম প্রশ্ন হয় যে আরব সাগরে পতিত নদীগুলির নাম করুন। প্রশ্ন এরকম হয়, এটা হয়েছে প্রশ্ন, আরব সাগরে পতিত নদীগুলির নাম করুন। এর উত্তরে আমি একটা সূত্র বলছি, সূত্রটা মাথায় রাখুন। সূত্রটা হচ্ছে, আরব সাগরে তিনটে নদী পড়েছে। আরব সাগরে পতিত নদীর সংখ্যা 3টে। আমি বললাম একটা সূত্র বলছি, সূত্রটা হচ্ছে কিচ্ছু না, নমস্তে। ভাঙুন নমস্তেকে, নম স তে। এই 3টে নদী আরব সাগরে পড়েছে। নম মানে নর্মদা, স মানে সবরমতী, আর তে মানে তাপ্তি। তাহলে নমস্তে মনে রাখবেন, তাহলেই বুঝবেন, তাহলেই মাথায় থাকবে যে আরব সাগরে পতিত নদীগুলির নাম করুন। আসছি, আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা সূত্র বলি, খুব কাজে লাগবে আপনাদের। সেটা হচ্ছে, অনেক সময় প্রশ্ন করা হয় 4টি নরম ধাতুর নাম করুন। 4টি নরম ধাতুর নাম করুন। যেমন আমরা জানি সোডিয়াম খুব নরম ধাতু, কেরোসিনে তাকে সংরক্ষণ করা হয়। তো যদি প্রশ্ন আসে যে 4টি নরম ধাতুর নাম করুন, সেক্ষেত্রে এই নমস্তের মতো একটা সূত্র হচ্ছে, খুব মাথায় রাখুন, পরে আমি ভেঙে বলছি। সূত্রটা হচ্ছে পাবো না কেয়াকে। ভালো করে শুনুন, পাবো না, পাবো একটা শব্দ, না একটা শব্দ, কেয়া একটা শব্দ, কে একটা শব্দ। এবার ভাঙি, তাহলে 4টে ধাতুর নাম পেয়ে যাব। পাবো মানে পিবি, পিবি মানে হচ্ছে লেড, আমরা জানি, মানে সীসা, একটা নরম ধাতু। না, এনে না, না মানে সোডিয়াম, এনে মানে সোডিয়ামের সংকেত, না। তো সোডিয়াম একটা ধাতু, তাহলে লেড একটা গেল, সোডিয়াম একটা গেল, তার মানে কি হলো, সীসা একটা গেল, সোডিয়াম একটা গেল। কেয়া, কেয়া মানে সিএ, সিএ মানে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম একটা নরম ধাতু। আর কি, কে, কে মানে হচ্ছে পটাশিয়াম। আমরা জানি বিজ্ঞানের ছাত্ররা, যারা বিজ্ঞানের ছাত্র তারা জানেন কে মানে পটাশিয়ামের সংকেত, কে মানে ক্যালসিয়াম। তাহলে 4টে নরম ধাতু আমরা কি পেলাম? পেলাম হচ্ছে লেড, সোডিয়াম, ক্যালসিয়াম আর পটাশিয়াম। সূত্রটা মাথায় রাখবেন, খুব ইন্টারেস্টিং সূত্র, পাবো না কেয়াকে, পাবো না কেয়াকে। আসছি পরের প্রশ্নে। অমৃতসরে বিখ্যাত একটা স্থাপত্য হলো স্বর্ণ মন্দির। অমৃতসরের বিখ্যাত স্থাপত্য স্বর্ণ মন্দির। সেই স্বর্ণ মন্দির তৈরি করার জন্য কে জমি দান করেন? জমি দিয়েছিলেন সম্রাট আকবর। কারণ কি? কারণ হচ্ছে আকবরের সঙ্গে রাজপুতদের একটা দারুণ সুসম্পর্ক ছিল, এটা আমরা ইতিহাসে পড়েছি। তো
তো সেই সম্পর্কের সূত্রে পাঞ্জাবিরা যখন আকবরের কাছে আবদার করেন যে তাদের জমি লাগবে, তো আকবর সেটা, সম্রাট আকবর সেটা সঙ্গে সঙ্গে গ্র্যান্ট করেছেন, মঞ্জুর করে দিয়েছিলেন। তার কারণ তিনি তো ধর্মান্ধ ছিলেন না, একটু সহিষ্ণু, পরধর্ম সহিষ্ণুই ছিলেন আকবর। যাই হোক, তা অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জমি দান করেছিলেন সম্রাট আকবর। আসবো আমাদের প্রাণের, আমাদের একান্ত আপনজন রবীন্দ্রনাথকে নিয়ে একটা প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা গান কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর শেষ কোন গানটি রচনা করেন? উত্তর হচ্ছে হে নূতন দেখা দি কারবার। হে নূতন দেখা দি কারবার, এই গানটি রবীন্দ্রনাথের শেষ রচনা, সঙ্গীত হিসেবে শেষ রচনা। কোন আন্তর্জাতিক রাজনৈতিক নেত্রী ডটার অব দ্য ইস্ট নামে পরিচিত? কোন আন্তর্জাতিক রাজনৈতিক নেত্রী ডটার অব দ্য ইস্ট নামে পরিচিত? ডটার অব দ্য ইস্ট মানে প্রাচ্যের দুহিতা। প্রাচ্যের দুহিতা বলা হয় কোন আন্তর্জাতিক রাজনৈতিক নেত্রীকে? তিনি হলেন বেনজির ভুট্টো। বেনজির, পাকিস্তানের বেনজির ভুট্টো, তাকে বলা হয় প্রাচ্যের দুহিতা। আসবো কোণারকের একটা প্রশ্নে, কোণারক সংক্রান্ত একটা প্রশ্নে। কোণারকের সূর্য মন্দির বিখ্যাত, খুব বিখ্যাত। কোণারক, পুরীতে যারা যান তারা কোণারকের সূর্য মন্দির দেখে আসেন। প্রশ্নটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির কে তৈরি করান? কোণারকের সূর্য মন্দির তৈরি করেছিলেন রাজা প্রথম নরসিংহ বর্মন। এটি তৈরি হয়েছিল ত্রয়োদশ শতকে, 1250 খ্রিস্টাব্দে কোণারকের সূর্য মন্দির তৈরি। নরসিংহ বর্মন ছিলেন সূর্যের উপাসক। এটা তৈরি করেন তিনি 26.2 একর জমির ওপরে। কোণারকের সূর্য মন্দির তৈরি হয়েছে 26.2 একর জমির ওপরে। 1984 সালে ইউনেস্কো এই সূর্য মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে। এখানে প্রত্যেক বছর বিশ্বখ্যাত চন্দ্রভাগা মেলা, বিশ্ববিখ্যাত চন্দ্রভাগা মেলা হয় এখানে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে। এই কোণারক মন্দিরের যে মাঠ, সেই মাঠেই হয়। একটা সময়তে ইউরোপীয় নাবিকরা এক সময় এই কোণারকের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলতেন। কারণ হচ্ছে যে তারা যখন বঙ্গোপসাগর দিয়ে বাণিজ্য তরী নিয়ে যেতেন, বহু দূর থেকে কোণারকের সূর্য মন্দিরকে একটা কালো রঙের গম্বুজের মতো দেখাতো। তাই ইউরোপীয় বণিকরা একে ব্ল্যাক প্যাগোডা বলতেন। হোয়াইট প্যাগোডা বলতেন কিন্তু পুরীর মন্দিরকে, সেটাও অন্য প্রসঙ্গ, আজকে আর যাচ্ছি না। হোয়াইট প্যাগোডা বলা হতো পুরীর মন্দিরকে, কোণারকের সূর্য মন্দিরকে বলা হতো ব্ল্যাক প্যাগোডা। এবারে শেষ প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং আমাদের অত্যন্ত পছন্দের প্রশ্ন। বিরিয়ানি, আমরা সবাই বিরিয়ানি খাই। কলকাতায় তো কত বিখ্যাত দোকান, আরসালান, সিরাজ, রহমানিয়া, হাজি, আমাদের ঘরের কাছে দাদা বৌদি ব্যারাকপুরে। তো বিরিয়ানির যেমন নানান রকম দোকান আছে, বিরিয়ানির ব্র্যান্ডও প্রচুর। কীরকম? আওয়াধি বিরিয়ানি, থ্যালাসেরি বিরিয়ানি, মালাবার বিরিয়ানি, হায়দ্রাবাদি দম বিরিয়ানি, নানান রকম বিরিয়ানি। প্রশ্নটা হচ্ছে বিরিয়ানির বিশ্ব রাজধানী কাকে বলা হয়? শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানের, বিরিয়ানির বিশ্ব রাজধানী কাকে বলা হয়? বিরিয়ানির বিশ্ব রাজধানী হলো হায়দ্রাবাদ। আমাদের ভারতের হায়দ্রাবাদকে বলা হয় বিরিয়ানির বিশ্ব রাজধানী। তার কারণ হায়দ্রাবাদের বিরিয়ানি যেটা স্পেশাল, হায়দ্রাবাদি দম বিরিয়ানি, সেটা বিশ্বখ্যাত একটা রেসিপি তার। যাই হোক, একটা লিঙ্ক ইনফরমেশন এই বিরিয়ানির প্রশ্নের সঙ্গে দিয়ে দিই। সেটা হচ্ছে বিরিয়ানি কে আবিষ্কার করে? ভারতে বিরিয়ানিকে আবিষ্কার করেন, মানে বিরিয়ানিকে চালু করেন ভারতে, সেটা নিয়ে বহু মত আছে, বহু মত। কিন্তু যেটা গ্রহণযোগ্য মত, যেটা সবাই যে মতটাকে গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যে শাহজাহানের স্ত্রী মুমতাজ মহল এটি ভারতে চালু করেন। মানে বিরিয়ানি খাওয়ার প্রচলন চালু হয় মুমতাজের হাত ধরে। আজ এখানেই অনুষ্ঠান শেষ করছি। শুভ সন্ধ্যা। আবার দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময়। নমস্কার।